আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনলাইন আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির চ্যানেলের বিশেষ সংবাদ বিশ্লেষণে বাংলাদেশ ও ভারতের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আমাদের এই মুহূর্তের আলাপের বিষয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে রাজপথ ও ক্ষমতার অলিন্দে নিত্য নতুন সমীকরণ তৈরি হচ্ছে। নিষেধাজ্ঞা, আইনি জটিলতা এবং শীর্ষ নেতাদের আত্মগোপন বা কারাবাসের প্রেক্ষাপটে দলটি এখন কিভাবে নিজেদের গুছিয়ে তুলছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সম্পৃক্ত সূত্র ও শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্তদের তালিকায় থাকা দলীয় প্রধান শেখ হাসিনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পুনর্গঠনের একটি সুদূর প্রসারী ও বহুমুখী কাজ অত্যন্ত গোপনে ও কৌশলগতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। আজকের বিশদ বিশ্লেষণে আমরা তুলে ধরব আওয়ামী লীগের এই পুনর্গঠন প্রক্রিয়ার আদ্যপান্ত, নেতৃত্ব পুনর্বিন্যাসের পরিকল্পনা, নতুন কারা সামনে আসছেন, কাদের বাদ পড়ার আশঙ্কা রয়েছে এবং দেশ বিদেশের বিভিন্ন নেটওয়ার্ক কিভাবে এই মুহূর্তে চালিত হচ্ছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রের তথ্য মতে, রাজনৈতিক ধাক্কার পরপরই দলের ভেতরে রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে পুরোপুরি বাদ দিয়ে নতুন ধারায় দল চালানোর যে একটি প্রাথমিক ধারণা সৃষ্টি হয়েছিল তা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। তৃণমূল নেতাকর্মীদের মানসিকতা বিবেচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে গঠিত কোন রিফাইন্ড আওয়ামী লীগ মাঠ পর্যায়ের সমর্থকরা মেনে নেবে না। ফলে নতুন কৌশলটি হচ্ছে, শেখ হাসিনায় থাকবেন দলের মূল নেতৃত্বে ও অভিভাবকত্বে, তবে কৌশলগত কারণে তাকে কিছুটা ছায়ায় রেখে তুলনামূলক কম বিতর্কিত এবং মাঠে কার্যকর নেতাদের প্রকাশ্য ও কার্যকর নেতৃত্বে নিয়ে আসা হবে। তিনি যদি ভারতে অবস্থান করেন কিংবা ভবিষ্যতে দেশে ফিরে কারাবন্দী হন, তবে তার সরাসরি দিক নির্দেশনা ও পর্যবেক্ষণে নতুন একটি বিকল্প নেতৃত্ব দল পরিচালনা করবে। মূল উদ্দেশ্য হলো শেখ হাসিনার নির্দেশনার আলোকে দলকে আবার পুনঃসংগঠিত করে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। দেশ ও বিদেশে অবস্থানরত অন্তত 12 জন শীর্ষ আওয়ামী লীগ নেতার সাথে আলোচনার ভিত্তিতে জানা গেছে, দলটির বর্তমান প্রাথমিক লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন সম্পন্ন করা। কেন্দ্রীয় রূপরেখা প্রস্তুত হওয়ার পর ধাপে ধাপে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের কমিটিগুলো ঢেলে সাজানো হবে। একই সাথে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের মতো সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়াও শুরু করা হবে। দলের হাইকমান্ডের ধারণা, বর্তমান এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ আবার তৈরি হতে পারে। সেই প্রত্যাশা থেকেই অভ্যন্তরীণ এই রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। পুনর্গঠনের পুরো প্রক্রিয়ায় বেশ কিছু কঠোর বার্তা রয়েছে। রাজপথে চরম সংকটের মুখে বা দলীয় সভাপতির স্পষ্ট নির্দেশ সত্ত্বেও যারা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন তারা নতুন সাংগঠনিক কাঠামো থেকে পুরোপুরি বাদ পড়তে পারেন। বিশেষ করে তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী সংকটে যে সকল প্রভাবশালী নেতা আত্মগোপনে থেকে পলাতক বা কারাবন্দী নেতাকর্মী এবং তাদের ভুক্তভোগী পরিবারের কোনো খোঁজ খবর রাখেননি, তাদের উপর তৃণমূলের প্রচন্ড ক্ষোভ রয়েছে। ফলে বিগত সরকারের সময় দাপট দেখানো অনেক প্রভাবশালী মুখকে এবার বাদ দেওয়া হতে পারে। অপরদিকে বিপদের দিনে যারা জীবন ও আইনি ঝুঁকি নিয়ে দলীয় যোগাযোগ রক্ষা করেছেন, তৃণমূলকে ধরে রাখার চেষ্টা করেছেন এবং অনলাইন বা অফলাইনে সক্রিয় ভূমিকা রেখেছেন, নতুন কমিটিতে তাদের অগ্রাধিকার দিয়ে মূল্যায়নের চিন্তা ভাবনা করা হচ্ছে। শুধু প্রবীণ ও জ্যেষ্ঠ নেতাদের উপর এককভাবে নির্ভর না করে তরুণ ও অপেক্ষাকৃত কম বিতর্কিত নতুন নেতৃত্ব তৈরির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। দলের রাজনৈতিক কৌশলের অন্যতম বড় অংশ হলো শেখ হাসিনার একটি ঘোষণা, তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার
অভিপ্রায় ব্যক্ত করেছেন। দলের শীর্ষ নেত্রীর এই ঘোষণার পর আত্মগোপনে বা বিদেশে থাকা অনেক নেতাকর্মী দেশে ফেরার আগ্রহ দেখাচ্ছেন। তবে বাস্তবতা বিবেচনায় তৈরি করা হচ্ছে একাধিক বিকল্প পরিকল্পনা বা প্ল্যান বি। শেখ হাসিনা দেশে ফিরে যদি কারাবরণ করেন কিংবা আইনি প্রতিকূলতার কারণে দেশে ফিরতে ব্যর্থ হন, উভয় পরিস্থিতি সামাল দেওয়ার মতো নেতৃত্ব তৈরি রাখা হচ্ছে। নির্দেশনার সুনির্দিষ্ট বাস্তবায়নে সমন্বয়কের কাজ করছেন বেশ কয়েকজন তরুণ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, গবেষক, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর সদস্য এবং সাবেক পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য এবং যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক এক মন্ত্রীর তথ্যানুযায়ী 160 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সহ প্রায় 150 জন শীর্ষ পর্যায়ের নেতা বর্তমানে দেশের 69টি কারাগারে বন্দী আছেন। বন্দীদের মধ্যে 34 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 73 জন সাবেক সংসদ সদস্য, 12 জন নারী সংসদ সদস্যও রয়েছেন। বাকি নেতারা দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। কলকাতা ও দিল্লিকে কেন্দ্র করে মূল নজরদারি কার্যক্রম পরিচালিত হলেও লন্ডন, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, দুবাই, নেপাল, থাইল্যান্ড ও পর্তুগালে অবস্থানরত নেতারা নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে থাকা দলীয় নেতাকর্মীরা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালন করে স্থানীয় বিদেশি দূতাবাসগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এতে নজরুল ইসলাম, আব্বাস আলী চৌধুরী, ডক্টর সিদ্দিক, মাহসিন, মোহাম্মদ শওকত, মোহাম্মদ ফারুক সহ একাধিক সংগঠক সক্রিয় ভূমিকা রাখছেন। অনলাইন জুম মিটিং, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ কলের মাধ্যমে নেতাকর্মীরা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। বর্তমান পুনর্গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন বা সমন্বয় করছেন এমন বেশ কিছু নাম সামনে এসেছে। সাংগঠনিক সক্রিয়তার ভিত্তিতে জাহাঙ্গীর কবির নানক, আফামা বাহাউদ্দিন নাসিম, শামা রেজাউল করিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ডক্টর হাবিবে মিল্লাত এবং বিশেষ পরিস্থিতিতে সাবের হোসেন চৌধুরীকে বড় পদে মূল্যায়নের চিন্তা করা হচ্ছে। প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত, মৃণাল কান্তি দাস, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুবলীগের মইনুল হোসেন নিখিল, ছাত্রলীগের সাদ্দাম হোসেন ও শেখ আলী আসিফ ইনানও এই তালিকায় রয়েছেন। দীর্ঘ নীরবতার পর সামাজিক মাধ্যমে দৃশ্যমান হয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া শেখ হেলাল উদ্দিন, ফজলে শামস পরশ, এস এম কামাল, ডক্টর হাসান মাহমুদ, আলাউদ্দিন নাসিম, লিয়াকত শিকদার, নজরুল ইসলাম বাবু, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল এবং স্বেচ্ছাসেবক লীগের গাজী মেজবা সাচ্চু ও আফজাল বাবু নিয়মিত যোগাযোগ রাখছেন। বর্তমানে বন্দী থাকা কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ত্যাগী নেতাদের মধ্য থেকেও একটি অংশকে নতুন সংগঠনে পদায়ন করার পরিকল্পনা রয়েছে। যদিও দলীয় শীর্ষস্তর থেকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে, তবে মাঠ পর্যায়ের চিত্র পুরোপুরি মসৃণ নয়। প্রবাসে থাকা নেতাদের একটি বড় অংশ এখনো মামলা ও গ্রেপ্তারের ভয়ে নিশ্চুপ। অনেক এলাকায় আসন ভিত্তিক ও অভ্যন্তরীণ কোন্দল এখনো নিরসন করা সম্ভব হয়নি। ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে অলিখিত ডেডলাইন নির্ধারণ করেছে তা রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে কিংবা আইনি ও প্রশাসনিক বিধিনিষেধের মুখোমুখি হয়ে কিভাবে এই নতুন নেতৃত্ব প্রকাশ্যে কাজ করবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আমাদের সামাজিক মাধ্যম গত কয়েকদিন ধরে
রীতিমতো সয়লাভ হয়ে যাচ্ছে শ্রীনিচর শ্রীনিচর এই শব্দমালা, ফটোকার্ট এবং নানা রকম কার্টুনের দ্বারা। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সিরিয়াসলি আসলে এই বিষয়গুলো আমি বলতে পারবো না। কিন্তু আপনারা যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ, তারা সবাই জানেন যে কেন এই জিনিসগুলো হচ্ছে। ইদানিংকালে আমরা যে কোনো পজিটিভ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার চাইতে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। তো সেই কারণে রাজনীতির সঙ্গে যে কতগুলো নেতিবাচক কথা আসে, ভীষণ রকম নেতিবাচক কথা আসে, এবং মানুষ কোনো রকম বাছ বিচার না করে সেই কথাগুলো বলতে থাকে। সেই বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই চিনি চোর, গম চোর, কম্বল চোর, টিয়ার চোর, কাবিকা চোর, এই বিষয়গুলো নিয়ে আমার একেবারে ব্যক্তিগত রাজনীতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলবো, আশা করি ভালো লাগবে। যখন আমরা রাজনীতি করতাম 80-র দশকে, এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, আমরা তখন চিনি চোর হিসেবে গালাগাল করতাম, এবং তখন চিনি চোর বলতে আমরা যাকে বুঝাতাম এবং বলতাম, সে হলো কাজী জাফর আহমেদ। এরশাদ সাহেবের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বরেণ্য রাজনীতিবিদ, অসম্ভব মেধাবী রাজনীতিবিদ, এবং বাংলাদেশে 60-এর দশক থেকে একদম তার মৃত্যু পর্যন্ত সর্বগুণে গুণান্বিত, ভালো পরিবার, শ্রমিক রাজনীতি করেছেন, ভাষায় ন্যাপ করেছেন, তারপর সরকার দলীয় রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে লেখাপড়া, আভিজাত্য, ধীশক্তি, এক অনন্য ব্যক্তিত্ব কাজী জাফর আহমেদ, এবং সেই কুমিল্লার অত্যন্ত অভিজাত কাজী পরিবারের সন্তান। কিন্তু তার কর্মজীবনের একটা বিরাট অংশ তাদের পরিবারে কেটেছে খুলনাতে। তো এই মানুষটি কেন চিনি চুরি করতে যাবেন, এটা আমার মাথায় ঢুকে না এখন। কিন্তু আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন এই চিনি চোর জাফর বহু সংখ্যক গালাগাল আমি দিয়েছি। আমার মতো হাজার হাজার যারা রাজনৈতিক কর্মী, তারা তাকে চিনি চোর বলেছে। দিস ইজ ওয়ান। দ্বিতীয় হলো গম চোর। এখন গম চোর আমাদের দেশে কমন একটা বিষয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারপরে খাদ্য গুদামের যিনি প্রধান ব্যক্তি, খাদ্যমন্ত্রী, এদের সবাইকে ইন জেনারেল আমাদের দেশের মানুষ ক্ষোভ ঝাড়ার জন্য অন্যায় করুক বা না করুক, তাদেরকে একটা গালি দিতে হবে, এবং সেই গালিটা হলো গম চোর। এখন একজন প্রবাসী সাংবাদিক আছেন, কনক সারোয়ার। তো কনক যেটা করলো সেটা হলো খাদ্যমন্ত্রী সেই কামরুল সাহেব যিনি ছিলেন, এখন তাকে সেই গম চোর বলে সে ক্ষান্ত হলো না, সে তার নাম দিয়ে দিল কামরুলের পরিবর্তে গম রুল। যদি এখন কামরুল ভাই জেলে আছেন এবং তাকে নিয়ে কেউ মাথা ঘামায়, কিন্তু কনক এটাকে ঠিক এত চমৎকার ভাবে মার্কেটিং করেছিল যে তাকে কামরুলের পরিবর্তে সবাই গমরুল হিসেবেই ওই মুহূর্তে বেসে যান। তো যেভাবে ধরেন পিনাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু কাডাল রানী বলতেন, কাঁঠাল নয় কাডাল রানী, কাডাল রানী বলতেন, এবং সেই কাডাল রানীটা কিন্তু ওই সময় ভীষণ জনপ্রিয় হয়ে পড়েছিল। এখন কিন্তু সেটা আর কেউ তাকে, মানে শেখ হাসিনার শত্রু কিন্তু এখন তাকে আর কাঁঠাল রানী বা কাডাল রানী বলছেন না।
তারপর ওই সময়টাতে জয় বাংলা, একেবারে জয় বাংলা করে দেবো, জয় বাংলা করে দিয়েছে। এটাও কিন্তু পিনাকির কল্যাণে রীতিমতো একটা গালিতে পরিণত হয়েছিল। সেই গালিটা কিন্তু এখন আর খাচ্ছে না। তা আমাদের এই সমাজে টিন চোর, তারপরে চিনি চোর, এই দুটো জিনিস পুরনো হয়ে গেছে। এখন আর কেউ কাউকে চিনি চোর বলে না। অতীতের সেই বিভিন্ন লোককে আমরা চিনি চোর হিসেবে চিহ্নিত করি, কিন্তু গম চোরের যে বিষয়টি রয়েছে, গম চোর, টিয়ার চোর, কাবিখা চোর, এটা এখন পর্যন্ত কিন্তু চালু রয়েছে। তো গম চোর পাইকারি ভাবে সবাইকে বলা হয়, টিন চোর অনেককে বলা হয়, কম্বল চোরও অনেকে বলা হয়। এবং বিশেষ করে সেই রেড ক্রিসেন্টের একজন সভাপতি ছিলেন গোলাম মোস্তফা, ABM গোলাম মোস্তফা, যার কারণে সেই মেজর ডালিমের সঙ্গে বঙ্গবন্ধুর একটা ভুল বুঝাবুঝি হয় বা বঙ্গবন্ধুকে দায়ী করা হয় আওয়ামী লীগের সঙ্গে তার একটা সমস্যার কারণে, যে লোকটি, এবং সেই লোকটিকে বলা হয় তো কম্বল চোর। তো এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষকে নানা রকম বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি। আওয়ামী লীগের এমিনেন্ট যে রাজনীতিবিদ আমির হোসেন আমু, তো আমির হোসেন আমুকেও কিন্তু অনেকে তাকে বলা হয় লবণ চোর। লবণ চোর, এখন আমু ভাইয়ের মতো মানুষ, সে কেন লবণ চুরি করবে, লবণ চুরি করে কি করছে, বা কার লবণ চুরি করেছে, কয় বস্তা লবণ চুরি করেছে, কয় টাকা লাভ করেছে, এ সকল বিষয় ডাজ নট ম্যাটার, প্রশ্ন না। ওই যে তাকে কে বা কারা বলে ফেলছে লবণ চোর, আর অমনি এখনো পর্যন্ত এই বয়োবৃদ্ধ মানুষটি তাকে দেখলেই তার প্রতিপক্ষরা লবণ চোর বলে গালাগালি করে। ফলে রাজনীতিতে যদি কারোর বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে চিনি চোর, লবণ চোর, এখন তার সন্তান, তার নাতি পুতি, যেমন রাজাকারের নাতি পুতি, এই জিনিসগুলো একটা গালিতে রূপান্তরিত হয়েছে। তদ্রুপ গম চোর, তারপরে চিনি চোর, কম্বল চোর, টিন চোর, এগুলো যদি স্থানীয়ভাবে বা জাতীয়ভাবে কারো নামের সঙ্গে এটি সংযুক্ত হয়ে যায়, তবে ওটির দুর্ভোগ এবং দুর্দশা, বদনাম পরবর্তী প্রজন্মকে এমন ভাবে ভোগায় যে তারা যদি কাবা শরীফের ইমাম হয়ে যায়, এরকম ধরুন বাবার নামে দাদার নামে এরকম বদনাম আছে, কিন্তু ছেলেটি কাবা শরীফের ইমাম হয়ে গেছেন, বায়তুল মুকাররমের খতিব হয়ে গেছেন, তবু লোকজন বলবেন যে ওইটা একটা চিনি চোরের ছেলে, ওইটা একটা গম চোরের ছেলে। এই যে রাজনীতির যে ট্রাজেডি, এই ট্রাজেডি থেকে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত বের হতে পারি না। এবং অবাক করার ব্যাপার হলো, এই ধরনের কথাবার্তা ভীষণ রকম মানুষকে কিন্তু আহত করে। দুটো অভিজ্ঞতা বলি। একটা অভিজ্ঞতা হলো, এখন NTVর মালিক মোসাদ্দেক আলী ফালু সংসদ সদস্য ছিলেন, বেগম জিয়ার জমানাতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো তিনি গ্রেপ্তার হলেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি রিলিফের টিন চুরি করে তিনি ঘোড়ার খামার করেছেন, আর জনগণের জন্য, গরিবের জন্য যে বিস্কিট, সেই বিস্কিট তিনি ঘোড়াকে খাইয়েছেন। এখন এই দুটো, মানে উনি বলেছেন না অন্য একজন বলেছেন, আমার ঠিক মনে নাই, আরেকজন সংসদ সদস্য হতে পারে, কিন্তু মানে টিনের বিষয়টি ফালু সাহেবের সাথে জড়িত, কিন্তু ঘোড়ার বিষয়টা ফালু সাহেবের সাথে জড়িত কিনা এটা আমি বলতে পারবো না। তো ওই দুজনই একইভাবে আমাকে বললেন যে রনি ভাই দেখেন, বিশ্বাস করেন, ঘোড়ায় কোনোদিন বিস্কিট খায় না। আপনি ঘোড়ার সামনে গিয়ে একেবারে দুনিয়ার সবচেয়ে ভালো বিস্কিট দিয়ে দেখেন, ঘোড়া বিস্কিট খায় না। এখন আমার বিরুদ্ধে বলছে আমি নাকি গরিবের টিন ভরি বিস্কুট নিয়ে ঘোড়াকে খাইয়েছি। এটা একটা কোনো অভিযোগ হলো? এখন সবাই আমাকে সেই বিস্কিট চোর হিসাবে অভিহিত করে, গালাগালি করে। আর একজনের ওই যে ভালোবাসে বলতেছিলেন যে টিনের বিষয়টা, যে দেখেন আমার যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমি সেই গরিবের
20 মানে 100 পিস টিন বা 200 পিস টিন, যার মূল্য 10,000 15,000 টাকা, সেই টিন দিয়ে আমার বাগান বাড়ি, যে বাগান বাড়িতে 100 কোটি টাকা আমার খরচ হয়েছে, সেই বাগান বাড়িতে আমি 10,000 টাকা টিন লাগাবো, এটা কি ধরনের রুচি অভিরুচি? কিন্তু তাদেরকে ওই যে মামলা দেয়া হয়েছিল বা অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভ থেকে এখন তারা বের হইতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না। আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন নতুন এমপি হলাম, আমার ছেলেমেয়েরা খুব ছোট ছোট, 2009 সনে, একেবারে মাস 6 হলো। আমি নিজে তখনও পর্যন্ত, যেহেতু নতুন হয়েছে, টিআর কি, কাবিখা কি, গম কি, ইত্যাদি ইত্যাদি কোনো কিছু আমরা মানে তখন জানি না। একটা এমপির দায়িত্ব করতে হবে জাস্ট উইদিন 3 মান্থস, জানিও না। আর এখন তো ধরেন নতুন যারা এমপি হয়েছে, হান্নান মাসুদ বা অন্যান্য যারা আছে, তারা এমপি হওয়ার আগেই পেকে গেছে। হাসনাত আব্দুল্লাহ, দে নোজ এভরিথিং। তারা দে নোজ মানে নো, মানে এস হবে না, সিঙ্গুলার নম্বর না, দে নো এভরিথিং। তারা সবকিছু জানে। এমপি হওয়ার অনেক আগেই এমপির কি কি সব তারা জেনে গেছে। এখন যেমন বিয়ের আগে ছেলে মেয়েরা অনেক কিছু জেনে যায়, তদ্রুপ কিন্তু আমরা যখন এমপি হয়েছে, আমরা এমপি যেদিন হলাম সেদিন থেকে শিখেছি, তার আগ পর্যন্ত আমরা কিচ্ছু জানতাম না। তো আমারও একই অবস্থা, ছেলে মেয়ের একই অবস্থা। মেয়েটা তখন 4 না 5 পড়ে আমার মেয়েটা। তো সেই অবস্থাতে গ্রামে গেলাম, হঠাৎ করে মেয়ে এসে কান্নাকাটি, বাবা আর থাকবো না এখানে, থাকবো না, আমাকে চলো আমরা ঢাকা চলে যাই, আমাদের এমপি গিরি লাগবে না, আর থাকবোই না এখানে। আরে কান্না। আমি বললাম কি হয়েছে মা? এরকম একটা ছেলে এসে আমাকে গালাগালি করে বলল যে তুই গমচোরের মেয়ে, গমচোরের মেয়ে। এমন কে বলেছে? সে বলতে পারে না, নামও জানে না, চিনে না। বিকজ আমাদের যে বাড়িটা, ওখানে 2009 সালে যারা এমপি হয়েছিলেন, তারা বুঝতে পারবেন তারা সবাই পাবলিক ওরিয়েন্টেড ছিল। জনগণের ভোটে নির্বাচিত হলে যেটা হয়, এমপির বাড়ি ঘর আসলে প্রাইভেট থাকে না। বেডরুম থেকে শুরু করে, মাস্টার বেডরুম থেকে শুরু করে দোতলা নিচতলাতে শত শত মানুষ অহরহ ঘুরতে থাকে। আমি খাবার টেবিলে বসলে আমার পাশে 50 জন মানুষ দোতলায় দাঁড়িয়ে থাকতো, ড্রয়িং রুমে 200 জন লোক দাঁড়িয়ে থাকতো, বাসার সামনে 2-3 হাজার লোক সবসময় অহরহ থাকতো। কোনো কারণ নেই। 3,000 লোক কল্পনা করতে পারেন, কোনো কারণ নাই। আমার পক্ষে হয়তো দৈনিক 500 লোকের সাথে দেখা করা সম্ভব ছিল, কিন্তু মানুষ ওই বাসার সামনে আসতো, চা পান বিড়ি সিগারেট খেত। বাসার সামনে যে লন আছে, সেই লনে বসে, মানে আমাদের একটা বাজারের উপরে বাড়ি, তো বাজারে নর্মালি 6-7 হাজার লোক হয় ডেইলি, প্রতিদিন বিকালবেলা ঘুরতে আসে, বিশাল বাজার। আর ওর মধ্যে 2-3 হাজার লোক খালি বাসার সামনে এসে ঘোরাফেরা করতে ডেইলি। তো ওর মধ্যে কে এসে আমার মেয়েকে এই কথা বলে গেল, এটা খুঁজে ভেরি টাফ। এখন মেয়ে জিদ ধরেছে, একমাত্র মেয়ে, আদরের মেয়ে। আমি তো কোনো অবস্থা থেকে শান্ত রাখতে পারছি না। সে কি কান্নাকাটি, তুমি কোথায় কবে গম চুরি করেছো, কোথায় গম চুরি করেছো, আমাকে বলো, কেন আমাকে গম চোরের মেয়ে বললো। এখন একটা সময় এইগুলো শুনতে শুনতে আমার নিজেরও ইগোতে লেগে গেল, ভীষণ রকম রাগ হলো। আমি সেই যত লোকজন আছে সবাইকে খোঁজ করলাম, বাসার সিসিটিভি থেকে শুরু করে যা কিছু আছে খোঁজ করে দেখা গেল যে ওই আমার বাসাটা যেখানে, ওখানে সদর ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান একটা কাজের ছেলে, বয়স হবে 10 থেকে 12 বছর। সেই কাজের ছেলে আমার মেয়েকে এই কথা বলে গালি দিয়ে এসে চলে গেছে। চেয়ারম্যান সাহেবকে ডাকলাম, বলে আপনার ছেলেটাকে একটু পাঠাই দেন। ছেলেটা আসলো। আমি তারা বললাম যে বাবা, তুমি এই কথা কেন বলছো বলো তো? সে মাথা ধোয়ায় রাখছে। তাই বললাম যে দেখো, আমি তো এখানে আসছি নতুন, তোমাদের মেহমান। দেখো, আমি তোমাদেরকে এত ভালোবাসি, গরিব মানুষকে এত, আমি প্রাণত গরিব মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং এখনো আছে। দুবেলা 2টো ডাল ভাত খেলে আমি সবসময় মানুষজনকে নিয়ে খেতাম। তো ওই ছেলেটাকে বললাম যে তুমি তো জানো আমি তোমাদেরকে কত ভালোবাসি,
কত সাহায্য সহযোগিতা করি। এখন তোমরা যদি এভাবে আমাকে গালাগালি করো তাহলে আমি তো চলে যাব। তো তুমি কথা বললা কেন, তুমি কার কাছে শুনেছো? তো মাথা নড়াতে বলে আমি শুনি নেই কারোর কাছে। তখন বোঝা গেল যে যেহেতু সে চেয়ারম্যানের কাজের লোক, তো চেয়ারম্যানকে সবাই গমচুর বলে। তো চেয়ারম্যান যদি গমচোর হয় তাহলে তো এমপি সাহেব মহা গমচোর। এই সাধারণ জায়গা থেকে একটা বালক, একেবারে জাস্ট একটা বালক, 10 থেকে 12 বছর বয়স, সে আমার মেয়েকে এসে দুটো গালি দিয়ে গেল, তুই তো গমচোর। মানে এমপির মেয়ে ডাজ নট ম্যাটার, গ্রামে এগুলো দেখানো, সে এসে এক ফাঁকে মানে বলে গেল গমচোর। এই হলো সিনিচোর গমচোরের যে বাস্তব। এবং এই যে রাজনীতির যারা লোকজন আছে এরা কতটা মানে মানে যাকে বলা হয় কতটা দুর্ধর্ষ। যেমন আমার বাড়ির পাশে আমার একটা যে লেক ছিল, এখন সেটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তো বাসার পাশে তো লেকে আমার ছেলেরা মেয়েরা গোসল করতো, ওরা তো ওই লাইফ জ্যাকেট পরে জাস্ট ওখানে নামতো। তারপর এখন একটা নৌকা ছিল, তো ওই দুটো মেয়ে, গ্রামের মেয়ে, আমার মেয়ের বয়সী, তাদের ওই 4-5 পড়ে, লেখাপড়া করেন তো 4-5 পড়লে একটা মেয়ের যে বয়স হয় ওই বয়সী ছিল। তো তারা গ্রামে সাঁতার জানে, আমার মেয়ে হালকা সাঁতার জানে। তো তাকে মাছ নদীতে নিয়ে তারপর শেষে ওই মাছ লেকের মাঝখানে বড় লেক, প্রায় 1 কিলোমিটার লম্বা লেক, তো সেখানে নিয়ে সাঁতারের কথা বলে পানিতে নামাইছে। এখন বলে যে তোর বাপের পকেট থেকে 500 টাকা চুরি করে আমাকে দিবি, আর এই কথা যদি তুই বলিস আর টাকা না দিস, না দিলে তোর এখন মেরে ফেলবো। আমার মেয়ে ভয়ে সে বলছে আছে ঠিক আছে। এই তা আমি সবসময় টাকা পয়সা গুনে রাখি পকেটে, হঠাৎ দেখি যে টাকা নেই, 500 টাকা নেই। আমি বললাম টাকা নিচ্ছে কে, টাকা নিচ্ছে কে। এখন মুখের দিকে তাকানোর পরে বাসায় তো আমার ছেলে মেয়ে অল্প কয়েকজন লোকের মধ্যে, তো যখন কোন একটা মানুষ অপকর্ম করে আলটিমেটলি সব অফ হয়ে যায়। আমার মেয়ে দেখে মাথা নুয়ে রেখেছে। এখন আমি বললাম যে মা কি হয়েছে বলো, তুমি নিয়েছো টাকা? বলছে হ্যাঁ বাবা নিয়েছি। কেন নিয়েছো? এই কারণে, আমাকে মেরে ফেলতো, আমাকে বলছে যে টাকা দেয়। তো তুমি কে বলছে এই কথা? বলে চিনি না বাবা। আমি বললাম চিনো না, জানো না, তুমি এদের সাথে ওখানে গেছো কেন? এরা আসে, এত লোক আসে, এসে খুব ভালো ভালো কথা বলে চলে গেলাম। তাহলে দেখেন রাজনীতিতে, এই যে আমরা যারা রাজনীতিবিদ, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমরা কিভাবে বিভিন্ন সময় সাফারার হয়েছি। আশা করি অযথা গুজব থেকে, অযথা দুর্নাম এবং বদনাম থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা নিজেদেরকে বিরত রাখবো। অকারণে কোনো মানুষকে নিয়ে আমরা কোনো বিভ্রান্তি ছড়াবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।